মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে ইউনূস অধ্যায়ের চরম পরিণতি। বাংলাদেশের রাজনীতি এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। বঙ্গভবনের শীর্ষ পদে কি অবশেষে বসতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ঢাকার রাজনৈতিক অলিন্দ থেকে শুরু করে দিল্লির কূটনৈতিক মহলে এখন একই আলোচনা। একদিকে বঙ্গভবনে নির্বাচিত নতুন রাষ্ট্রপতির গমন, অন্যদিকে প্রতিবেশী দেশের পর্দার আড়ালের রাজনৈতিক দাবা খেলা। সব মিলিয়ে এক মহা নাটকীয় মোড়। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশাটা কি কেবলই একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আঞ্চলিক ভূ রাজনীতি আর ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্য? কেন ইউনূস পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এটি আন্তর্জাতিক মহলের কাছে এত বড় বার্তা? ঘটনা প্রবাহের দিকে নজর দেওয়া যাক। রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অভূতপূর্ব রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করল দেশবাসী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ 13 আগস্ট। অনুমোদন ও যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোট গ্রহণ আগামী 20 আগস্ট, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন সাংবিধানিক রাষ্ট্রপ্রধান পেতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়া হলো? রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মূলধারার অভিজ্ঞ এবং সর্বজন গ্রাহ্য রাজনীতিককে মনোনয়ন দেওয়ার ঘটনাটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত। কারণ এটি স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাজনীতির যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলমান রয়েছে তা সঠিক পথে এগোচ্ছে। সুশীল সমাজের কোনো অরাজনৈতিক প্রতিনিধি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে যদি আবার কোনো রাষ্ট্রীয় অবস্থানে বসানো হতো, তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত, সৃষ্টি হতে পারত নতুন ধোঁয়াশা। চলুন এবার নজর দেওয়া যাক পর্দার পেছনের আসল কূটনৈতিক লড়াইয়ের দিকে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঢাকাকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটেছে তাকে বলা চলে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। কূটনৈতিক অঙ্গনে গত 7 দিন ধরে সবচেয়ে বড় দৌড়ঝাঁপ ছিল কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। এই প্রশ্নে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত অত্যন্ত আগ্রাসী ও দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা চালিয়েছে। ভারতের কূটনৈতিক মহলের মূল লক্ষ্যই ছিল এক বিশেষ নির্দিষ্ট ব্যক্তিকে বঙ্গভবনের দৌড় থেকে যে কোনো মূল্যে থামানো। সূত্রের খবর এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, ভারতের সেই ভূ রাজনৈতিক কৌশল সফল হয়েছে। দিল্লির নীতি নির্ধারকরা স্পষ্টভাবে বার্তা দিয়েছিল, বাংলাদেশে তারা এই বিশেষ ব্যক্তিকে আর কোনো বড় নীতি নির্ধারণী বা সাংবিধানিক পদে দেখতে চায় না এবং ভবিষ্যতেও দেখতে দেবে না। ফলে ঢাকার মসনদে ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে ভারত তাদের কূটনৈতিক ওজন পুরোপুরি ব্যবহার করেছে। অপরদিকে ঘরোয়া রাজনীতিতে বিএনপি প্রমাণ করেছে তারা ক্ষমতার রাজনীতিতে ভারসাম্য ধরে রাখতে সিদ্ধহস্ত। অরাজনৈতিক সরকারের ম্যাচ শেষে গণতান্ত্রিক ধারায় ফেরার যে রূপরেখা, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়ে আসা এক বিশাল মাস্টার স্ট্রোক। একই সাথে বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন, এই রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনিক ও রাজনৈতিক অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটে গেল। অরাজনৈতিক বা সুশীল সমাজের উপর ভর করে দেশ চালানোর যে চ্যাপ্টার খোলা হয়েছিল তার দিন এখন শেষ। বরং অরাজনৈতিক শক্তিগুলোর জন্য হয়তো রাজনৈতিকভাবে এক করুণ পরিণতি বা চরম ব্যর্থতার বাস্তবতা অপেক্ষা করছে। এবং ইউনূস গঙের কপালে দুঃখ আছে কিনা সেটি এখন বিবেচ্য। কারণ ইউনূস গঙের শাসন আমলের 18 মাস কেমন ছিল, কিভাবে ছিল, সেটি কিন্তু বিবেচ্য। ইউনূস বাংলাদেশের আইনের আওতায় আসে কিনা সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ বিশ্ব শক্তি ইউনূসের সাথে নেই। বিশ্ব শক্তির না থাকার বড় নিদর্শন জাতিসংঘ মহাসচিব পদে ইউনূসের অবস্থান নিশ্চিত হয়নি এবং বাংলাদেশি শক্তি তার পক্ষে নেই। সেটির নিদর্শন ইউনূস বঙ্গভবনের বাসিন্দা হতে পারল না। কাজেই ইউনূসের কপালে দুঃখ আছে কিনা সেটি এখন দেখার বিষয়। একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য পেশাদার রাজনীতিকদের হাতেই যে শাসন কাজের লাগাম থাকা উচিত। বিএনপি
প্রতিবেশী দেশ ভারত এবং আন্তর্জাতিক শক্তির এক অদৃশ্য ঐকমত্য যেন এই সিদ্ধান্তের মধ্য দিয়েই চূড়ান্ত রূপ পেল। এবং এখানে আরো একটি কথা বলে নেওয়া ভালো যে এই মুহূর্তে দর্শক আপনারা একটু কান পাতলে খেয়াল করছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রশ্নে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন, আওয়ামী লীগ প্রধানের দেশে ফেরা, এই যে কর্মকাণ্ডগুলো চলছে আন্তর্জাতিক দাবার বোর্ডে, এগুলো সঠিক পথেই চলছে। যদি ইউনূস আজকে বঙ্গভবনে যাওয়ার কার্ড পেতেন, মনোনয়ন পেতেন, তাহলে কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজটা তীব্র থেকে তীব্রতর হতো। আমরা হয়তো আপাতত চিন্তা মুক্ত হলাম এবং বাংলাদেশ যে বিশ্ব শক্তির সহায়তায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে যাচ্ছে, আওয়ামী লীগ ফেরা, শেখ হাসিনা ফেরা, সেই পথটা সুগম হওয়ারই প্রথম পদক্ষেপ একজন রাজনীতিবিদ বঙ্গভবনে যাওয়া। 13ই আগস্টের এই মনোনয়নপত্র জমা দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পথরেখা নির্ধারণের অন্যতম মাইল ফলক। 20 আগস্টের ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি ভবনে কে প্রবেশ করছেন তা এখন এক প্রকার নিশ্চিত। জামাত যদিও প্রার্থী দিয়েছে, কিন্তু সেটি যে টিকবে না এটি আপনি, আমি, শিশু, কিশোর সবাই জানে। আর তাই তো তা হয়তো এখন স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। তবে এ কথা নিশ্চিত, অভ্যন্তরীণ রাজনীতির নিয়ন্ত্রণ এবং বাইরের ভূ রাজনৈতিক কূটনীতি দুটি ময়দানেই বাংলাদেশ এক নতুন ও উত্তপ্ত বাস্তবতার মুখোমুখি। সামনে আরো অনেক কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। খেয়াল করে দেখুন দর্শক, বাংলাদেশের রাজনীতিতে অনেকখানি অগ্রগতি, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নির্মাণে আমরা কিন্তু অনেক অগ্রগতি দেখতে পাচ্ছি। আজকেও দেখলাম, সামনের দিনগুলোতে আরো অগ্রগতি দেখব। 20 আগস্টের পর থেকে আরো দ্রুত অনেক কিছু পরিবর্তন হবে বলে আমরা প্রত্যাশা করছি। অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল আলমগীর। যদিও একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই পদে আরো বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছিল। এর পাশাপাশি বাংলাদেশে হঠাৎ করেই জঙ্গিদের বোমা উদ্ধার, গ্রেপ্তার, বেশ কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনের কারণ কি? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে কথা বলি। 28শে জুলাই আমরা কিন্তু রূপান্তরের সত্যের পক্ষ থেকে প্রথম বলেছিলাম যে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর। কারণ আমাদের কাছে খবর ছিল যে বিএনপির হাইকমান্ড থেকে মির্জা ফখরুল আলমগীরকে তখনই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার হেলথ চেক আপ করানো হয়েছিল, তার বাড়িতে পুলিশ প্রোটেকশন বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু নাম শোনা গিয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করেছে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। যদিও জামাতে ইসলাম একজন প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদ, কিন্তু জামাতে ইসলাম চেয়েছিল মেজর হাফিজ যেন রাষ্ট্রপতি হয় এবং সেক্ষেত্রে মেজর হাফিজকে দিয়ে জামাতে ইসলামের কিছু লং টার্ম প্ল্যান ছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে। আমরা যেটি বলেছিলাম এবং বিএনপি শেষমেশ মির্জা ফখরুল আলমগীরের উপরেই আস্থা রেখেছে। একজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে বিএনপির দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুলের যে অবদান, সেই ক্ষেত্রে এই পদের জন্য তিনি অন্যতম দাবিদার ছিলেন এবং বিএনপি সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। এটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের একটি ভালো সিদ্ধান্ত। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কেমন করবেন কিংবা তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, কেমন থাকবে, এই বিষয়গুলো ভিন্ন কথা। কিন্তু দলের পক্ষ থেকে দলের প্রতি নিবেদিত, প্রবীণ, অভিজ্ঞ এরকম একজনকে মনোনয়ন দেওয়ার এই যে বিষয়টি, এটি অবশ্যই বিএনপির জন্য মঙ্গলজনক হয়েছে বলে আমার ধারণা।
অতীতে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল যখন তাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, সেখানেই প্রবলেম হয়েছে। সেটা অতীতে আওয়ামী লীগের সেই প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিংবা বিএনপির অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, দুজনই কিন্তু যারা তাদের নির্বাচিত করেছিল তাদের পক্ষে কাজ করতে পারেননি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের পারফরমেন্স ছিল খুবই পুয়ার, ওয়ারাজ আব্দুর রহমান বিশ্বাস বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, তাদের পারফরমেন্সটা ছিল অন্যরকম। তো সেই দৃষ্টিতে মির্জা ফখরুল আলমগীরের মনোনয়নটা বিএনপি পন্থী কিংবা এর বাইরেও দেখলাম অনেকেই সমর্থন করছেন। এবার তারেক রহমানের ভারত সফরে যাওয়ার কথা আমরাই বলেছি, আর অনেকেই বলেছেন যে তিনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, কারণ ভারত এসে তাকে অনুরোধ জানিয়ে গেছে, আমন্ত্রণ জানিয়ে গেছে। সার্জিও গোর যে এসেছিলেন তিনিও কিন্তু তারেক রহমানকে বলে গেছেন ব্রিক্স সম্মেলনে ভারতে যেতে। এবং ব্রিক্স সম্মেলনে গেলে যেটা হতো যে সাইড লাইনে বিশ্বের অনেকগুলো দেশের সরকার প্রধানের সাথে তার দেখা হবার সম্ভাবনা তৈরি হতো, নরেন্দ্র মোদীর সাথে হয়তো তার কথা হতো। কিন্তু এই তারেক রহমানের সমর্থক যে মিডিয়ার কিছু লোক আছে বা এর বাইরেও যে পাকিস্তানপন্থী যে ধারাটা আছে, তারা চাইছিল না যে তারেক রহমান ভারতে যাক, বিশেষ করে ব্রিক্সের সম্মেলনে যাক। তো এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান ভারত সফরে যেতে চান। এটি একটি, যেহেতু আমি আগেই বলেছি যে নরেন্দ্র মোদীর একটা ইনভাইটেশন কিন্তু তারেক রহমানের কাছে ছিল, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছিলেন, এই ডক্টর জয়শঙ্করের মাধ্যমে যে নিমন্ত্রণ পত্রটি তিনি পেয়েছিলেন মোদীর পক্ষ থেকে, সেই আমন্ত্রণটাকেই এখন বাংলাদেশ সরকার মনে করেন যে এখনই যাওয়ার সময়। বাংলাদেশের পক্ষ থেকে 3টা ডেট দেওয়া হয়েছে, 26শে আগস্ট থেকে 28শে আগস্ট, 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, অথবা 6 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর। এর যে কোনো একটা স্লটে তারেক রহমান ভারতে সরকারি সফরে যেতে চান। এখন দিল্লি থেকে জানানো হবে যে কোন ডেটটা তাদের জন্য সুইটেবল, অথবা যেহেতু ব্রিক্স সম্মেলন সামনে, এই 3টির একটির মধ্যেও তারেক রহমান যেতে পারেন, অথবা দিল্লির পক্ষ থেকে নতুন কোনো তারিখ প্রস্তাব করা হতে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেটা ব্রিক্স সম্মেলনে হোক, ব্রিক্সের আগে হোক বা পরে হোক। কেন যাচ্ছেন? এত ভারত বিরোধিতা, তার চারিপাশে সব ভারত বিরোধী লোকজন ঢাকা না দিল্লি স্লোগানে সারাক্ষণ তারা মাতিয়ে রাখেন, সেই তারেক রহমান কেন ভারতে যাচ্ছেন? আমরা দেখেছি, আমি এখানে অনেকবারই বলেছি, সার্জিও গোর এসে কি বলে গেছেন, দীনেশ ত্রিবেদী কি বলেছেন, রয়ের প্রধান তার দলবল নিয়ে এসেছিলেন, তারা কি বলেছেন, এবং সব কিছু কিন্তু সেই ঘুরে ফিরে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো বাংলাদেশ একটি মধ্যবর্তী নির্বাচনের দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে কিন্তু বেশ গড়িমসি করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গড়িমসি করার সুযোগ নেই, হয় করো নইলে পরিণতি ভোগ করো। তারেক রহমান ভারতে গেলে তাকে এই বিষয়গুলো নিয়েই কথা বলা হবে। এবং একটা জিনিস খেয়াল করেছেন যে শেখ হাসিনার সরকার, তার যে পররাষ্ট্রনীতি ছিল, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়। এবং যে কারণে দেখা গেছে বাংলাদেশে কিন্তু ভারতীয় বিনিয়োগ আছে, যেমন রাশিয়ান বিনিয়োগ আছে, চায়নার বিনিয়োগ তো অনেক ছিল, আমেরিকাও কিন্তু বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে শেখ হাসিনার আমলে। আমেরিকার সাথে সম্পর্কের যতই টানাপোড়েন শেষ দিকে দেখা যাক,
আমেরিকার কিন্তু প্রচুর ব্যবসা বাংলাদেশে ছিল, কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা দরকার সেটা বাংলাদেশে এখন নেই। ন্যাচারালি ফরেন ইনভেস্টমেন্ট তেমন উল্লেখযোগ্য হারে আসছে না। এদিকে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি, সবাই জানেন যে তিনি আমেরিকার পেইড এজেন্ট বলা যায়, যে আমেরিকার এজেন্ট হিসেবে তিনি কাজ করেন। তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেন, আবার তিনি চায়নায় যে চায়নাকে সবকিছু দিয়ে আসেন, আবার তিনি ভারতে ট্রানজিটে বৈঠক করে ভারতকেও সবকিছু দিয়ে আসেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন গুবলেট পাকিয়েছে যে পুরা তারেক রহমানের সরকারকে কিন্তু খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। তার উপরে আমেরিকাও ক্ষুব্ধ, চায়নাও ক্ষুব্ধ, ভারত তো বিশ্বাসই করে না। তো এইরকম একটা অবস্থায় তারেক রহমান ভারত যাবেন এবং ভারত থেকে তাকে যা বলা হবে সেটা তো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এবং তাকে ফিরে এসে এই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই আইসিটির বিচারের নামে প্রহসন বন্ধ করতে হবে, শেখ হাসিনার ফেরার পথ এবং ফেরার পরে নিরাপত্তা এইগুলো নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশে সবাই মিলে রাজনীতিটা করতে হবে। এবং এই যে এসেছিল, বলেছি 161 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে গেছিল, কোথায় কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে এসব বলেছিল, এবং 16ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল বোধ আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে, যে এর মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা ব্যবস্থা নেবে। সুতরাং আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু এখন কিছু সরকারি পদক্ষেপ দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা চিহ্নিত হচ্ছে এবং বিভিন্ন বোমা উদ্ধার হচ্ছে, এই যে প্রেসার কুকার বোমা, পাইপ বোমা, আরো নানা রকমের বোমা। ইনুস তো জঙ্গিদের ছেড়ে দিয়েছিল জেল থেকে। এই যে জেএমবির মামুন, বিশিষ্ট জঙ্গি বোমাবাজ, এই মামুন কিন্তু এখন মুক্ত, সে এইসব বোমা টোমা বানানোর অন্যতম কারিগর। তো এখন হঠাৎ খেয়াল করেছেন যে এরা গ্রেপ্তার হচ্ছে, এবং একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার স্বীকার করেছে, আরো 7 জন সন্দেহভাজন জঙ্গি সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মিডিয়ায় আসেনি, বাংলাদেশ সরকারের কেউ বলেনি। এই 7 জনকে বিশেষ বিমান পাঠিয়ে ভারত তাদের দেশে নিয়ে গেছে। অর্থাৎ এই 7 জন সন্দেহভাজন জঙ্গিকে বিশেষ বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, ভারতই তাদের জিজ্ঞাসাবাদ করবে বা যা করার করবে। তাহলে এখন আমরা অপেক্ষা করি যে তারেক রহমান ভারতে যাচ্ছেন এবং ভারত থেকে কি বার্তা তিনি নিয়ে আসবেন।